আজকে আমরা যে এপিসোডটা দেখাবো সেটা হচ্ছে এক্সপ্রেশন অনুযায়ী 5টা বাক্য থাকে। সেই বাক্যগুলো কি করে? সেই বাক্যগুলো আমাদের ন্যারেশন এবং ভয়েস চেঞ্জ করতে বিভিন্নভাবে সাহায্য করে এবং বিভিন্নভাবে এই বাক্যগুলোর অনুযায়ী ন্যারেশন এবং ভয়েস চেঞ্জ তফাৎ হয়ে থাকে, যার জন্য এই বাক্যগুলোকে অনুধাবন করা খুবই আমাদের গুরুত্বপূর্ণ। তো এটাকে কি বলবো আমরা, এক্সপ্রেশন অনুযায়ী, আমাদের প্রকাশ অনুযায়ী এই বাক্যগুলো আলাদা করা হয়। কীরকম? যেমন আমি তোমাকে বলছি বই পড়ো, তোমাকে আদেশ করছি। এবার যদি বলি তুমি বই পড়িতেছ, তার মানে তুমি বই পড়িতেছ তোমার একটা ঘটনার বর্তমান অবস্থার বর্ণনা করছি, কিন্তু যে সময় বলবো বই পড়ো তখন হচ্ছে তোমাকে আমি আদেশ করছি বা উপদেশ দিচ্ছি। এই যে একই কথা, কখনো উপদেশ দেওয়া, কখনো বর্ণনা করা, কখনো প্রশ্ন করা, তুমি কি বই পড়ছো, একই কথা। এই যে এটা করা, এখনো বই পড়ছো না, এই যে অবাক হয়ে বলছি, সে যেন বই পড়ে, এই যে এটা একটা শুভেচ্ছা উইশ করছি, সেই যেন বা প্রার্থনা, সেই যেন বই পড়ে, এই যে এরকম। তো একই কথা দেখো প্রকাশ অনুযায়ী বিভিন্ন রকম হয়ে যায়। এবার আমরা প্রথমে দেখব কোনটা কি বাক্য এবং তারপরে দেখব সেটা ন্যারেশনে কিভাবে ব্যবহার হয়, তারপরে দেখব ভয়েস চেঞ্জে কিভাবে ব্যবহার হয়। আজকের এপিসোডের মূল বিষয় হচ্ছে এই 5টা বাক্য ভয়েস চেঞ্জে এবং ন্যারেশনে কি করে ব্যবহার হবে। তো প্রথম দেখো, আমি এখানে সেন্টেন্সটা মাঝখানে নিয়ে নিলাম। এই সেন্টেন্স মানে বাক্য। এই সেন্টেন্স কিভাবে হয় আমি বলেছিলাম যে টেন্সের সাথে সেন্স দেওয়া। সেন্স মানে টেন্সের সাথে আরও কথা যখন বলা হচ্ছে তখনই সেন্টেন্স হয়ে যাচ্ছে। এবার আরও কথা কি করে বলা হয়? আরও কথা ফ্রেজ বানিয়ে বলা হয়, প্রিপোজিশন দিয়ে আরও বাড়ানো হয়, টেন্সের সাথে ক্লজ করে বাড়ানো হয়, ক্লজ পরে শেখাবো। তো এখানে এই সেন্টেন্স 5 রকম হবে বলেছি। প্রথম হচ্ছে অ্যাসার্টিভ। এই অ্যাসার্টিভকে আবার স্টেটমেন্ট বলা হয়। স্টেটমেন্ট, এই অ্যাসার্টিভ বলেছি কি বর্ণনা করে, কোনো ঘটনার বর্ণনা করে। যেমন এটার যদি আমি একটা বাক্য লিখি তাহলে ইউ রাইট ইংলিশ, রাইট ইংলিশ লিখে দিলাম। দেখো এটা কি করছি, এটা তোমার ঘটনার একটা বর্ণনা করছি। কি ঘটনা? যে তোমার লেখাটার বা তোমার একটা অবস্থার বর্ণনা করছি, এটা বর্ণনা দিচ্ছে। এটার মধ্যে যদি বলি যে ডিড হি কাম, ডিড হি কাম হিয়ার, বা দেয়ার করে দিলাম। পাস্ট টেন্স বলে দেয়ারটা হবে, আর প্রেজেন্ট টেন্স হলে হিয়ার হতো। এটা যদি হতো ডিড হি কাম দেয়ার, তাহলে প্রশ্ন হয়ে গেল, তার মানে এটা দিয়ে প্রশ্ন করেছে। আবার এটা যদি ইম্পারেটিভ বলে কাম হিয়ার বলে দিলাম, কাম হিয়ার, এখানে এসো, তার মানে এটা কি হয়ে গেল? এটাও ইম্পারেটিভ হয়ে গেল। মানে এটা প্রশ্ন হলো, এটা আদেশ বা অনুরোধ করা হলো, একই বাক্য কাম হিয়ার, ঠিক আছে। এটার মধ্যে অপটেটিভ মানে ইচ্ছামূলক। এটা কীরকম হবে? এটা তোমার বলা হচ্ছে মে গড ব্লেস ইউ, মে হি কাম, তারপরে উইশ ইউ আ হ্যাপি বার্থডে, এইরকম, হ্যাভ এ নাইস ডে, এইসব। তো অপটেটিভ মানে এই শুভকামনা, প্রার্থনা, এসব বোঝাচ্ছে। তো আমি এখানে লিখে দিলাম একটা সোজাই বাক্য, মে গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ লিখে দিলাম, হয়ে গেল। তাহলে মে দিয়ে শুরু হচ্ছে, আমি পরে এটা আলোচনা করছি। এবার আসছে এক্সক্লেমেটরি। এই এক্সক্লেমেটরি বাক্যটার মধ্যে কিন্তু এক্সক্লেমেটরি চিহ্ন থাকে, অর্থাৎ বাংলায় যে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে নিচে একটা ফোঁটা, তো এই এক্সক্লেমেটরি চিহ্নটা থাকবে, এটা দেখেই আইডেন্টিফাই করে দেবো এটা। তাছাড়াও একটা জিনিস থাকে যেটা হলো ইন্টারজেকশন। পার্টস অফ স্পিচের ইন্টারজেকশনটা এখানে পাওয়া যাবে, সাধারণত পাওয়া যায়। যেমন লিখে দিলাম, ও লিখে হোয়াট এ শট, হোয়াট এ শট। ক্রিকেট খেলা হচ্ছে, একটা শট দিয়েছে, বলছে হোয়াট এ শট। তো এই যে হোয়াট এ শট, এইটা আবেগপ্রবণ হয়ে বলা হচ্ছে, আবেগ, উচ্ছ্বাস, অনুভূতি এখানে প্রকাশ হচ্ছে। এইবার ব্যাপারটা হচ্ছে কোনটা কিভাবে শুরু হচ্ছে।
এই স্টেটমেন্ট সবসময় সাবজেক্ট দিয়ে শুরু হবে, ভার্বের আগে সাবজেক্ট বসবে, ঘটনা বর্ণনা। এটা 1 নম্বর চলে গেল। এটা আমরা টেন্সের যে 12টা টেন্স পড়েছি, ইন্ট্রোডাক্টরি দেয়ার পড়েছি, আমরা যে টু বি ভার্ব পড়েছি, সেটা সবটাই এটার মধ্যে আছে। এই আমরা স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ সেন্টেন্সে শিখেছি এই অ্যাসার্টিভ সেন্টেন্স। 2 নম্বর যখন যাচ্ছি, আমি এটাকে 1 ধরলাম, এটাকে 2 ধরলাম, এটাকে 3 ধরলাম, এটাকে 4 ধরলাম, এটাকে 5 ধরলাম। তাহলে 1 নম্বর বাক্যে আমি এটা বলে দিলাম অ্যাসার্টিভ, বর্ণনামূলক, যেখানে স্টেটমেন্ট সাবজেক্ট দিয়ে শুরু হবে। তো দ্বিতীয় বাক্যটা হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক বাক্য। সেই প্রশ্নটাই আমরা বলেছিলাম, প্রশ্নবোধক বাক্য করতে গেলে তার আগে মানে সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব বসবে। অবশ্যই টেন্স থেকে খুঁজে নিয়েই হেল্পিং ভার্বটা বসাতে হবে। যদি না থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটে নতুন করে আনতে হয়। এটা যেমন পাস্ট ইনডিফিনিট, আমি ডিড নিয়ে এসেছি, আর ডিড বসালে আবার পরে V1 হয়ে যায়। এটা আমরা মাথায় রাখি। তো প্রশ্নবোধক বাক্যে মুদ্রা কথাটা হচ্ছে WH প্রশ্নই হোক আর সাধারণ প্রশ্নই হোক, এই হেল্পিং ভার্বটা সাবজেক্টের আগে বসবে আর পেছনে একটা চিহ্ন হবে প্রশ্নবোধক, সিম্পলি নিয়ম। দ্বিতীয় 3 নম্বরে আমরা চলে আসবো ইম্পারেটিভ সেন্টেন্স। ওই যে বলছি আদেশ অনুরোধ, এটাতে কাম হিয়ার সাধারণত V1 দিয়ে শুরু হবে। V1 মানে ভার্বের প্রথম ফর্ম, যেমন ওটা প্রথম কথা, কাম হিয়ার, গো দেয়ার, রাইট ইট, প্লে দেয়ার, মানে ভার্বটা অবশ্যই শুরু হবে, তারপরে বাকি কথাগুলো হবে, ভার্ব দিয়ে শুরু হবে। তাহলে যদি না বাচক হয় তাহলে কী হবে? তাহলে তখন ডোন্ট দিয়ে শুরু হবে, বা ডু নট কাট দ্য ট্রি, ডু নট কাম হিয়ার, ওই একই কথা, খালি ডু নট বসিয়ে দেবো, হয়ে গেল। এবার দেখো এইখানে যদি লেট দিয়ে আবার একটা বাক্য হয়, লেট মি গো, আমাকে যেতে দাও, এটা অনুরোধও হতে পারে, প্রস্তাব করাও হতে পারে, লেট মি গো, লেট হিম কাম, এই যে এই ব্যাপারগুলো। তো এখানে এই বাক্যগুলো এখানে থাকবে এই ইম্পারেটিভ বাক্যে, ঠিক আছে। এবার আসছি অপটেটিভ। অপটেটিভ বাক্য 4 নম্বরটা, এটা বলেছি আগেই, প্রার্থনা বা শুভকামনা। এটা সাধারণত মে দিয়ে শুরু হয়, মে গড ব্লেস ইউ, মে দিয়ে। তো এটা ওই যে আবার উইশ দিয়েও শুরু হতে পারে, উইশ ইউ হ্যাপি বার্থডে, তোমার শুভকামনা করছে, উইশ দিয়েও হতে পারে। আবার এত কিছু না বলে হ্যাভ দিয়েও হতে পারে, হ্যাভ এ নাইস ডে বলে দিলাম, এটাও হতে পারে। তো এই যে এটা অপটেটিভ মানে আমাদের মাথায় থাকবে যে এটা শুভকামনা বা প্রার্থনা, ঠিক আছে। এবার আসছে লাস্ট যেটা 5 নম্বর, সেটা হচ্ছে এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরিটা বলেছি শুরু হবে এক্সক্লেমেটরি চিহ্ন দিয়ে, একটা এক্সক্লেমেটরি চিহ্ন থাকবে, এখানে ফুল স্টপ দিয়ে দিলাম, অথবা এখানেও এক্সক্লেমেটরি দিতে পারি, এখানে কমা দিতে পারি, ঠিক আছে, ইউজ করতে পারি। তো হোয়াট এ শট, ওহ হোয়াট এ শট বলে দিলাম। তো হোয়াট এ শট যখন বললাম, এটার অ্যাসার্টিভ কী হয়ে যাবে? দ্য শট ইজ ভেরি নাইস, খুব ভেরি নাইস বা অ্যামেজিং শট, যে শটটা মেরেছে বিশাল ছয় মেরেছে, তখন হোয়াট এ শট, অবাক হয়ে বলা, এটাকে এবার এক্সপ্রেস করা। এইবার তো গেল এই 5টা বাক্য সম্পর্কে আমাদের আলোচনা। এইবার যে আমরা মূল আলোচনায় আসব সেটা হচ্ছে ন্যারেশন আর ভয়েস চেঞ্জ। আমরা জানি ন্যারেশন মানে ন্যারেট করা, ন্যারেশন, এই ন্যারেশন মানে ন্যারেট করা। কিসের ন্যারেট করা? একটা ডিরেক্ট স্পিচকে ন্যারেট করে ইনডাইরেক্ট স্পিচে করা। ন্যারেট মানে বর্ণনা করা, একটা ডিরেক্ট স্পিচ কেউ বলেছে ওটার থেকে ইনডাইরেক্ট করা। তো এইবার আমরা ন্যারেশন করার সময় ওখানে একটা ডিরেক্ট স্পিচটার মধ্যে একটা রিপোর্টিং স্পিচ থাকে, একটা রিপোর্টেড স্পিচ থাকে, যেগুলো আমাদের আলাদা ভিডিও ন্যারেশনে ভিডিও আলোচনা করা হয়েছে। তো ওখানে আমরা দেখব সেইডের পরিবর্তে কখনো আস্কড হয়, রিকোয়েস্ট হয়, কখনো এক্সক্লেমড হয়, কখনো প্রেইড বা উইশড হয়। এই যে সেইডের পরিবর্তে প্রথম যে রিপোর্টিং ভার্বটা থাকে, সেই সেইডের পরিবর্তে কি হবে তা নির্ভর করছে এই বাক্যটার উপর। সেইডের পরিবর্তে কি হবে, তা এই বাক্য 5টার উপর। যেমন ন্যারেশনে যদি সেইড থাকে তাহলে 1 নম্বর বাক্য, তার মানে অ্যাসার্টিভ, 1 নম্বর এখানে অ্যাসার্টিভ বাক্য থাকলে এই সেইডের পরিবর্তে সেইডি হয়, আর সেইড টু থাকলে টোল্ড হয়, হয়ে গেল টোল্ড। এবার তাহলে 2 নম্বর বাক্য ইন্টারোগেটিভ, একদম সিম্পলি আস্কড হয়ে যায়, আস্কড। 3 নম্বর বাক্য কি আছে? ইম্পারেটিভ এখানে রিকোয়েস্টেড,
রিকোয়েস্টেড, অর্ডার অ্যাডভাইসড, লেট থাকলে প্রপোজ সাজেস্টেড, এগুলো হবে। তো আমি একটা দিলাম রিকোয়েস্টেড। 4 নম্বর বাক্য ছিল অপটেটিভ, এখানে প্রেইড বা উইশড থাকে, আমি লিখে দিলাম প্রেইড বা উইশড। 5 নম্বর বাক্য ছিল এক্সক্লেইমড থাকে, সেই ডে পরিবর্তে এক্সক্লেইমড। এই যে 5টা বাক্য, এই যে 5টা বাক্য এখানে আছে সেই ডের পরিবর্তে, সেই ডের পরিবর্তে কখন কি হবে, এটা আমি পাস্ট টেন্স কেন করলাম, যেহেতু এটা সেইড আছে তাই এটা সবগুলোর পাস্ট ফর্ম দিলাম। এটা প্রেজেন্ট ফর্মও হতে পারে, সেও হতে পারে, তাহলে সবগুলো সেইডটা সে হবে, এখানে টোলটা টেল হবে, আস্কটা আস্ক হবে, রিকোয়েস্টেডটা রিকোয়েস্ট হবে, এরকম। এটা পাস্ট ফর্ম। সাধারণত আমরা পাস্ট ফর্ম কেন করি, যেহেতু পাস্ট ফর্মে পেছনে টেন্সের পরিবর্তন হয়, তাহলে একবারে করে নিচ্ছি ওটা। তো এখানে এই ভার্বের, এবার এখানে আরেকটা কথা আছে, এই ভার্বগুলো তো এইভাবে এই এই সেন্টেন্স অনুযায়ী পরিবর্তন হয়। তাহলে আমরা রিপোর্টিং স্পিচটা দেখার পরই প্রথম আমাদের কাজ হবে যে এটা কোন ধরনের বাক্য। যেমন এখানে লিখে দিলাম অ্যাকশনটাকে একটা হি সেইড কমা ইনভার্টেড কমা দিয়ে এই বাক্যটাই, ইউ রাইট ইংলিশ। তাহলে হি সেইড ইউ রাইট ইংলিশ এসে গেল। দেখো হি সেইড ইউ রাইট অ্যাসার্টিভ বাক্য, তার মানে সেইডের পরিবর্তে বলা আছে সেইড বা টোল্ড, এখানে হয়ে যাবে। এবার ইনভার্টেড কমা উঠলে দ্যাট বসে যাবে, একটা লিঙ্কার বসে যাবে, ইনভার্টেড কমা কমা উঠে গেলে। তো এই লিঙ্কারটা কি বসবে, দ্যাট বসবে না টু বসবে নাকি ওখানে ইফ বা ওয়েদার বসবে, এই সব নির্ভর করবে এই 5টা বাক্যের উপর। তার মানে 5টা বাক্য গুরুত্বপূর্ণ, আমাদের দেখতে হবে, প্রথমে দেখতে হবে এখানে কোনটা বসেছে। যে সময় 5টা বাক্য হবে তখন এটার মতো পড়বে। তো এইবার এই অনুযায়ী প্রথম এই 5টা বাক্যের উপর নির্ভর করছে এই সেইডের পরিবর্তে কি হবে, এই 5টা বাক্যের উপর নির্ভর করছে এখানে কোনটা হবে, এই 5টা বাক্যের মধ্যে নির্ভর করছে এই টেন্সের পরিবর্তনটা কি হবে। যদি এই 1 আর 2 হয় অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ, তাহলে টেন্সের পরিবর্তনটা ওই যে আমাদের দেখানো আছে ন্যারেশনের চ্যাপ্টারে, প্রেজেন্টে যা হয় পাস্টের সেটাই হয়, প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্টের ইনডিফিনিট, এইভাবে করে দেখানো আছে পরিবর্তনটা। আর যদি এখানে ইন্টারোগেটিভ হয়, যখনই যদি দেখা যায় এটা ইন্টারোগেটিভ প্রশ্নবোধক বাক্য, এটার আগে হি সেইড আছে, তখন কি করতে হবে, তখন আমাদের এটার এখানে এই সেইডের পরিবর্তে যেহেতু 2 নম্বরে আস্কড বসবে, যুক্ত হবে ইফ বা ওয়েদার দিয়ে। তারপর এই ইন্টারোগেটিভ বাক্যে বলা হয়েছিল প্রশ্নবোধক বাক্যে ন্যারেশন করতে গেলে 2টো স্টেজে করতে হবে। কেন? প্রথম বিগিনার্সদের, যারা প্রথমে করব তারা 2টো স্টেজে করব। কেন? এখানে প্রথমে প্রশ্নটা ভেঙে নেব, তারপরে টেন্সের পরিবর্তন করব, যদি পাস্ট টেন্সে থাকে এই রিপোর্টিং ভার্বটা। তাহলে প্রথমে টেন্সটা ভেঙে নিলে কি হবে, যেমন এটা ডিড হি কাম হিয়ার, তো এটা হয়ে যাবে হি কেম হিয়ার, হয়ে গেলে। এবার টেন্সের পরিবর্তন করো, ওখানে আমরা শিখেছি কাম থাকলে গো হয়, তো ওইভাবে টেন্সের পরিবর্তন পাস্ট ইনডিফিনিটে, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হয়ে যায়, মডার্ন ইংলিশ আবার পাস্ট ইনডিফিনিটও রাখা যায়। তো এটা হয়ে গেল এভাবে। এবার আসছি ইম্পারেটিভ, ওই যে ইম্পারেটিভে রিকোয়েস্টেড, অর্ডার, অ্যাডভাইস, সাজেস্টেড, প্রপোজড, এটা হবে। তখন এই যে যুক্তর ক্ষেত্রে কি হবে, ইম্পারেটিভে যুক্তর ক্ষেত্রে এখানে টু বা নট টু দিয়ে যুক্ত হয়, আর যদি ওই লেট দিয়ে থাকে তখন আবার দ্যাট দিয়ে যুক্ত হয়। এইগুলো আমাদের কি করতে হবে, কোনটা এরকম চার্ট করে ন্যারেশন লিখে যে এটা যুক্তটা কি দিয়ে, বা নাম্বারটা এইভাবে লিখে, নাম্বারটা এই 3 নাম্বার হলে এটা যুক্ত কি দিয়ে হবে, খালি যুক্তের সময় লিখে রাখলাম টু বা নট টু, তাহলেই বুঝে যাব। যেমন 4 নাম্বার অপটেটিভে আমরা সেইডের পরিবর্তে কি হবে, ন্যারেশন লিখে সেইডের পরিবর্তে কি হবে, অপটেটিভে প্রেইড বা উইশড। এবার যুক্ত কি হবে, এই 4 নাম্বার অপটেটিভে কিন্তু দ্যাট দিয়ে যুক্ত হয়, দ্যাট। এবার 5 নাম্বার এক্সক্লেমেটরি বাক্যে এই যে এক্সক্লেইমড বা ক্রাইড আউট হবে, তারপরে উইথ দিয়ে জয়, সরো, সারপ্রাইজ থাকতে পারে, বা ইন দিয়ে থাকতে পারে, কিন্তু এটা প্রথমে এক্সক্লেইম বা ক্রাইড আউট হবে, হওয়ার পর এবার এটাকে যুক্ত করতে হবে কি দিয়ে, দ্যাট দিয়ে। তার মানে আমাদের দ্যাট দিয়ে যুক্ত কোথায় কোথায় হচ্ছে, 1 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এটা মনে রাখতে হবে। দ্যাট দিয়ে 1, 4, 5 এইটা দ্যাট দিয়ে যুক্ত হচ্ছে, এই দুটো বাদে। এই দুটোতে হচ্ছে যদি লেট দিয়ে থাকে, এখানেও লেট দিয়ে যদি থাকে। এটাতেও হয় ট্যাগ কোশ্চেন থাকলে, সে কোশ্চেনের ন্যারেশনে ট্যাগ কোশ্চেন থাকলে এটাতে হয়ে যায়। তো এইবার এখানে দেখো 5টা বাক্য যে বর্ণনা করা হলো ন্যারেশনের, এটা হয়ে যায় ন্যারেশন।
তাহলে ভয়েস চেঞ্জ এই পাঁচটা কীভাবে প্রভাব ফেলে? ভয়েস চেঞ্জেরটা আরও মজার ব্যাপার। আরও মজার কীরকম? এই ভয়েস চেঞ্জ মানে এখানে সাবজেক্টটা অবজেক্ট হয়, অবজেক্টটা সাবজেক্ট হয়, হয়ে গেল। এটা শেখানো হয়েছে ভয়েস চেঞ্জে সাবজেক্টটা অবজেক্ট হয়, একটা নতুন করে হেল্পিং ভার্ব আসে। আর হেল্পিং ভার্বের ক্ষেত্রে বলা হয়েছিল ইনডিফিনিট মানে অ্যামিজার আছে, আর পাস্ট ইনডিফিনিট মানে ওর পাস্ট ফর্ম ওয়াজ ওয়ার আসে। কন্টিনিউয়াস মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, যে কোনো হোক, পাস্ট কন্টিনিউয়াসই হোক, প্রেজেন্ট ওটাতে বিইং আসে, বিইআইএনজি, এবং পারফেক্টে বিন আসে, আর শ্যাল উইল থাকলে উড হয়। এই চারটা জিনিস আমাদের মনে রাখতে হয়, তাহলে ভয়েস চেঞ্জ হয়ে গেল। আমাদের সবথেকে যেটা গুলিয়ে যায় আর কি, একসাথে মিশিয়ে ফেলি, সেটা হচ্ছে ন্যারেশন আর ভয়েস চেঞ্জের নিয়মটা এক করে দিই। এটা এক করা চলবে না। কীরকম? ন্যারেশন আর ভয়েস চেঞ্জের নিয়মটা এক কী করে করব না, ন্যারেশন যখন করব তখন ওর মধ্যে আমরা মনে রাখবো টেন্সের পরিবর্তন, পাস্ট টেন্স হলে টেন্সের পরিবর্তন ন্যারেশন। আর ভয়েস চেঞ্জ মানে একটা নতুন অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব আসবে, এইটুক তফাৎ। একটা নতুন ভয়েস চেঞ্জ মানে নতুন আসবে, আর ন্যারেশন মানে টেন্সের পরিবর্তন, এটা পাস্ট ফর্ম হলে রিপোর্টিং ভার্বটা। এই দুটো কথা আমরা কি করি, ভয়েস চেঞ্জে কখনো কখনো নতুন একটা হেল্পিং ভার্ব এসে ভয়েস চেঞ্জে একটা টেন্সের পরিবর্তন করে দিয়ে চলে আসি। আবার ন্যারেশনে কি করি, ন্যারেশনটা করি, আবার ভয়েস চেঞ্জে একটা নতুন ভার্ব এসে করে দিই। না, মাথায় রাখতে হবে ভয়েস চেঞ্জ মানে নতুন হেল্পিং ভার্ব আসবে বা অক্সিলারি ভার্ব আসবে, আর ন্যারেশন মানে একটা টেন্সের পরিবর্তন হবে যদি আগেরটা প্রেজেন্ট ফর্মে থাকে ভার্বটা। এটা এইবার দেখো ভয়েস চেঞ্জে যখন করব অ্যাসার্টিভের সাধারণ নিয়ম যেটা আছে একদম সুন্দর, সাবজেক্টটা অবজেক্ট হয়, অবজেক্টটা সাবজেক্ট হয়, আর কখন কোনটা হেল্পিং ভার্ব আসে দেখানো হলো। এবার আসছে ইন্টারোগেটিভে তোমার দেখো এখানে প্রশ্নবোধক বাক্য, এটার ভয়েস চেঞ্জটা বলা হয়েছিল প্রশ্নটাকে ভাঙতে হয়, ভেঙে তারপর ওটাকে ভয়েস চেঞ্জ করে আবার প্রশ্ন করতে হয়। মানে প্রশ্নবোধক বাক্যের ভয়েস চেঞ্জ কিন্তু প্রশ্নই রাখতে হয়, এটা আমাদের আবার একটা কথা। ভয়েস চেঞ্জের সময় প্রশ্নবোধক বাক্যের প্রশ্নই থাকবে, কিন্তু ন্যারেশন বাক্যে প্রশ্নবোধক বাক্যে আর প্রশ্ন থাকবে না, তখন আর স্টেটমেন্ট হয়ে যাবে, ফুল স্টপ হয়ে যাবে। ন্যারেশনে প্রশ্নবোধক বাক্যে ফুল স্টপ হয়ে যায়, আর ভয়েস চেঞ্জে প্রশ্নবোধক বাক্যে প্রশ্নই থাকে। এটাও আমরা ভুল করি, প্রশ্নবোধক বাক্যে ভুল করা যাবে না। মনে রাখতে হবে ন্যারেশন মানে ন্যারেট করছি, পেছনে আর প্রশ্ন থাকবে না। ভয়েস চেঞ্জ মানে বাচ্য পরিবর্তন করছি, সাবজেক্টটাকে অবজেক্ট করছি, অবজেক্টটাকে সাবজেক্ট করছি, কিন্তু সেটাকে আবার প্রশ্নই রাখতে হবে, ওই প্রশ্নের মোডটা চেঞ্জ করা যাবে না। এটা 3 নম্বর আসছে ইম্পারেটিভের ন্যারেশনে আমরা এখানে সেইডের পরিবর্তে রিকোয়েস্টেড বসাচ্ছি, কিন্তু যে সময় আমরা ভয়েস চেঞ্জ করব তখন ওখানে লেট দিয়ে করব। যেমন কাম হিয়ার না বলে এখানে বললাম যে এটা যেহেতু ইনট্রানজেটিভ ভার্ব, এটার ভয়েস চেঞ্জ হবে না। ভয়েস চেঞ্জ হতে গেলে ট্রানজেটিভ ভার্ব হতে হবে। যেমন কাট দ্য ট্রি, রাস্তায় পড়েছে গাছটা, বললো কাট দ্য ট্রি। তো এইবার ওখানে কি হবে, লেট দ্য ট্রি বি কাট। এবার এটা যদি নাবাচক হয়, না গাছটা কাটা যাবে না, ডোন্ট কাট দ্য ট্রি, তাহলে লেট দ্য ট্রি নট বি কাট। তাহলে এখানে এই ইম্পারেটিভ যে সময় দেখলাম ভয়েস চেঞ্জে লেট আনলাম, ওটা শুড বিও হতে পারে, তো লেটটাই প্রযোজ্য বেশি হয়। উচিতার্থে হলে শুড বি হয়ে যাবে, দ্য ট্রি শুড বি কাট, দ্য ট্রি শুড নট বি কাট। নাবাচক হলে শুড নট বি, আর হ্যাবাচক হলে শুড বি। এটা হয়ে গেল ইম্পারেটিভ, এই ভয়েস চেঞ্জ কিন্তু এটা। আর এখানে অপটেটিভ সেন্টেন্সে মে গড ব্লেস ইউ যখন ভয়েস চেঞ্জ করবে তখন মে, এটা মডেল ভার্ব থাকলেই তোমাকে নতুন করে বি আনতে হবে। তাহলে বি করবে মে ইউ বি ব্লেসড বাই দ্য গড, একই নিয়ম। তারপরে নতুন এনে এই মেবাচক মে এবং ইন্টারোগেটিভ, এটাতে ওই মে যে শব্দটা থাকবে সেটা কিন্তু তোমাকে আবার পরবর্তীতে ভয়েস চেঞ্জ করার পর আবার প্রথমেই রাখতে হবে এই মডেল ভার্বটাকে ইম্পারেটিভ অপটেটিভ বাক্যে। এটা আর এই 2 নম্বরটা 2 আর 4, এটাকে তো প্রশ্নই রাখতে হবে, এটাতে মে সব মডেল ভার্বটাকে আগে আবার রাখতে হবে। এই দুটো গেল। এবার এক্সক্লেমেটরি ভয়েস চেঞ্জ করতে গেলে সাধারণত এটাকে অ্যাসার্টিভ করে নিতে হবে, অ্যাসার্টিভ করে তারপর ভয়েস চেঞ্জ। ঠিক আছে, কীরকম, যেমন হোয়াট এ শট, এটা যেমন আ শট ইজ গিভেন ভেরি নাইসলি, কি করা হলো, আ শট ইজ গিভেন
ভেরি নাইসলি, ভেরি নাইসলি, অথবা আ শট ইজ টেকেন, টেকেন, এ শট ইজ টেকেন ভেরি নাইসলি। তো শর্টটাকে খুব সুন্দরভাবে দেখো, এখানে এ শর্ট করা হলো, ইজ আনা হলো, এই যে গিভেন, গিভেন এই V3, এটাকে V3 করা, তার মানে প্যাসিভ ভয়েসে করা হলো। এটা এখানে কোনো অ্যাক্টিভ প্যাসিভ বোঝা যাচ্ছে না, কিন্তু এটাকে প্যাসিভ ভয়েস করে দেওয়া হলো। আর যদি না হয় অ্যাক্টিভে যদি করতে চাও, হি টেক্স দ্য শট ভেরি নাইসলি, হি টেক্স দ্য শট ভেরি নাইসলি, সামওয়ান টেক্স দ্য শট ভেরি নাইসলি। তার মানে এটাও অ্যাক্টিভ প্যাসিভ হতে পারে, কিন্তু ওটাকে অ্যাসার্টিভ করে নিতে হবে। এই 5টা বাক্য আমরা মনে রাখবো এই যে ন্যারেশন এবং ভয়েস চেঞ্জ ব্যবহারের ক্ষেত্রে, এবং এটাকে সুন্দরভাবে যদি আমরা এই অবজার্ভ করতে পারি, ভয়েস চেঞ্জ ন্যারেশনে কোনো পরিবর্তন হবে না। এবং আমাদের বাস্তব জীবনে যখন স্পোকেন ইংলিশ বলি বা রাইটিং ইংলিশ বলি, এই বাক্যগুলোকে সঠিক প্রয়োগ করতে পারবো, আমরা অনেক এগিয়ে যাব, আমরা নিজের উপর সেলফ ডিপেন্ডেন্ট হতে পারবো এই বাক্যগুলো কন্ট্রোল করলে। তো এখানে যদি কারো প্রশ্ন থাকে, তাহলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্নটার লিখে দিয়ে আমরা উত্তর দেব। এবং ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং বেল নোটিফিকেশানটি টিপে রেখে পরবর্তী ভিডিওগুলো গ্রহণ করবে। আর এখানের এই আমাদের একের পর এক ভিডিওগুলো যেতে থাকবে, এটা সাবস্ক্রাইব করে রাখলে নিজে শিখবে এবং অন্যদের শিখিয়ে সাহায্য করবে। পৃথিবী আলোকিত হোক ইংরেজি দিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।